দেখা মন্দিরটা এতটা হাইটে এত বড় মন্দির জাস্ট ভাবা যাচ্ছে না। কাঠমান্ডু শহরের সবথেকে নিয়ারেস্ট জায়গা যেখানে কিনা বরফ পড়ে, চন্দ্রগিরি হিলস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে কাঠমান্ডুতে আমাদের একেবারে লাস্ট ডে। হোটেল ছেড়ে দেবো কিছুক্ষণের মধ্যে, জাস্ট নিচে যাব, ব্রেকফাস্ট করবো, বেরিয়ে যাব। আর আজকে তো আমাদের বীরগঞ্জ যাওয়া, ওখান থেকেই রক্সল থেকে আমাদের বাড়ি যাওয়ার ট্রেন। এখন বীরগঞ্জ যেতে রাস্তায় শুধুমাত্র একটা সাইট সিন পড়বে, চন্দ্রগিরি হিলস, ওটাই দেখবো, দেখে সোজা চলে যাব বীরগঞ্জ। আর সকাল সকাল শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি কাঠমান্ডুতে। এখন 8টার মতো বাসে যাচ্ছে, আকাশে রোদের দেখা নেই, পুরোটাই মেঘ। চলো মোটামুটি আমাদের লাগেজও রেডি, ব্রেকফাস্ট করব, রুমে আসবো, লাগেজ নিয়ে বেরিয়ে যাবো। চলো, লিফট খুলে দাঁড়িয়ে আছো। এই লিফটে আমাদের আজকেই লাস্ট। এখন যাচ্ছি একদম গ্রাউন্ড ফ্লোরে। চলো চলো একটু খুলে দাও, তাহলে একবারে হাতটা ধুয়েই উঠি। চলো, আজকেও আমাদের উঠে এদিক দিয়ে যাবো, ওইটা ফাঁকা আছে। আজকে এখানে আছে ভেজ পোলাও, ভেজিটেবল সতে, পটেটো সতে, আজকে পুরি, সবজি, ডিম সেদ্ধ, এখানে আছে সসেজ, গ্রিল টমেটো, এখানে ব্রেডের অপশান, এখানে ফ্রুটস, এখানে কর্নফ্লেক্স, মুসলি, টক দই, এক বাটি স্যালাড। পুরো ফরেনারের ডাইনিং রুম ভরে গেছে, যদিও আমরাও ফরেনার। আমাদের 4 জনের একটা টেবিল। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, আজকে ভেজ ফ্রাইড রাইস আর ডিম সেদ্ধ। লাস্টে নিলাম একটু ফল। উপরে গান, এখানে বসবো না? হাঁপিয়ে গেছি তো, এত সুন্দর একটা ব্রেকফাস্ট করার পর সবার লাস্টে আবার আনহেলদি ব্রেকফাস্ট খেলাম। একটু চা নিলাম, বউ বলছে খাও না তুমি, অত ভালো খাও। আবার 1 কাপ চা নিলাম, আবার লুচি নিলাম। লুচি ভালো লাগে খেতে, আর খেলাম। ডোডো আসেনি, ডোডো কফি খাচ্ছে, আমরা রুমে যাচ্ছি, একটু বাকি আছে গোছানো লাগেজ। চলো, আমাদের লাগেজ বেরিয়ে যাচ্ছে। গোপো ড্রাইভারকে ফোন করছে, ড্রাইভার নিচে ওয়েট করছে। গাড়ি রেডি? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি এসে গেছে। চলো বেরিয়ে যাই, কাঠমান্ডুয় জাস্ট ছেড়ে দিচ্ছি। এখানে আমার কাছে এসে বস। আমাদের লাগেজ বেরিয়ে গেছে, ওখানে আমাদের বিল পেমেন্ট হচ্ছে, চেক আউট হয়ে গেছে। দুটো গাড়ি এখানে আসবে তো, লাগেজ উঠবে। চলো, আমাদের লাগেজ উঠছে, গাড়ি এসে গেছে। আর এই আমাদের হোটেল, আমাদের রুম ছিল একদম 8 তলার ওপরে। চলো, আমাদের নেপাল ট্যুর একেবারে শেষের মুখে, জাস্ট আমরা কাঠমান্ডু ছেড়ে দিচ্ছি। বাই বাই কাঠমান্ডু। এখন যাচ্ছি বীরগঞ্জ। এখন বৃষ্টি বন্ধ আছে। এই যে আমরা দেখতে দেখতে চলে এলাম। এখান থেকে আমাদের রোপওয়ে করে উঠতে হবে উপরে। এখন একদম ফাঁকা পাবো, বেশি ভিড় হবে না, সকাল তো। চন্দ্রগিরি হিলসে ওঠার জন্য এই যে চলে এসেছি রোপওয়ে স্টেশন। এখান থেকে টিকিট করতে হবে, টিকিট করে চলে যাব ওপরে। কি গায়ে লাগে দেখো, এই চন্দ্রগিরি হিলসে আছি। এই গপু গাছের ওপর, ট্রেনটা আটকে দেবে আগে। গপু গাছের ওপর টিকিট করতে আমরা 4 জনের ওপর চড়বো, 3300 টাকা। কি গায়ে লাগে বলো। কি আছে তার মধ্যে, আকাশ তো মেঘে ঢেকে আছে, সেভাবে আমরা পিক দেখতেও পাবো না। এতগুলো টাকা টিকিট কেটে এখন যদি কিছু পিকই যদি আমরা না দেখতে পাই। কিন্তু যেই জায়গায় যেইটা এতটা এসছি, অথচ চন্দ্রগিরি হিলসে যাব না, মনটা খারাপ হয়ে যেত। কি হয়েছে? চলো, এই আমাদের টিকিট করা হয়ে গেছে। এবার এই যে সিঁড়ি দিয়ে একেবারে উপরে চলে যাচ্ছে। যত বেলা বাড়বে এই জায়গাগুলো পুরো ভরে যাবে। চলো, আমাদের রোপওয়ে এসে গেছে। আমাদের রোপওয়ের মধ্যে আরও এক্সট্রা 2 জন আছে, ওনারাও উঠেছেন। এক একটা রোপওয়ে 6 জন করে, আমরা 4 জন, আর এনারা 2 জন আছেন আমাদের সাথে সহযাত্রী। আমাদের পার হেড 800 টাকা করে পড়েছে। আর যারা নেপালি তাদের জন্য পুরো 400। আর যারা ফরেনার মানে পুরো বিদেশ থেকে যারা আসছেন তাদের জন্য রোপওয়ে তোমার পারচেস করছে 1800 টাকা করে। চলো, ওয়েদার ভালো থাকলে কি সুন্দর দেখা যেত। পুরো আকাশ মেঘলা, পুরো তো মেঘ তো জানি, কিছু সেভাবে দেখা যাবে না। এটা করিস না দুটো। পেছনে কাঠমান্ডু শহর আচ্ছা দেখা যাচ্ছে। কাঠমান্ডু শহরকে পেছনে ফেলে আমরা উপর দিকে উঠে যাচ্ছি। উঠে দাঁড়িয়েছে, দরজা ফরজা হাতিস না। পুরো কাঠমান্ডু শহর পেছনে, আমরা এগিয়ে চলছি। কেমন লাগছে? পুরো মেঘের মধ্যে আমরা ঢুকে গেছি, দেখো সব দিকে পুরো সাদা। এই জাস্ট শহর ছেড়ে এলাম, এখন কিছু দেখা যাচ্ছে না, চারদিকে কুয়াশার মধ্যে পুরো। আমরা শুধু একটা রোপওয়ে ফিরে আসছে, ওটাই যা দেখতে পাচ্ছি, আর পুরোটা মেঘে ঢাকা। অনেকটা উঁচুতে আমরা উঠছি, প্রায় 7500 ফুট। আচ্ছা দেখা যাচ্ছে, দেখো আমরা ওই পাহাড়টা এখন গিয়ে উঠবো, ওই ওপরে, ওটাই হচ্ছে চন্দ্রগিরি হিলস।
কত আসতে যাচ্ছে দেখো। আর নামার সময় তাড়াতাড়ি ডাউন আপে যাচ্ছ না? নামার সময় তাড়াতাড়ি এই যে দেখা যাচ্ছে উপরে রোপো স্টেশন। এই যে দেখতে দেখতে আমরা চলে এলাম চন্দ্রগিরি হিলস রোপো স্টেশন। টেনশনের মধ্যে দিয়ে আমাদের এতটা হাসতে হাসতে হলো। অনেক রোপোতে চড়েছি কিন্তু অনেক এত হাইটে উঠিনি। এর আগে যা যা চড়েছি, এর আগে যা যা রোপোয় উঠেছি এতটা হাইটে উঠিনি, আর এত ডিস্টেন্সও আমরা চড়িনি। যাই হোক, প্রচুর টেনশন নিয়ে এখন চলে এসেছি আমরা চন্দ্রগিরি হিলস। এখানে একটা মন্দির আছে, অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। কি গো, ভালোই ঠান্ডা লাগছে তো। আজকে আমাদের বেরিয়ে যাওয়া, সেই কারণে লাগেজ আর কিছু ঘাটিনি, জানো তো। একদম হালকা একটা টি শার্ট পরে নিয়েছি, যে আবার তো আমাদের বীরগঞ্জে গিয়ে সেই গরম, যার জন্য সোয়েটার ফোয়েটার কিছু বার করিনি। এখন হালকা হালকা ঠান্ডা এখানে। আমার ডোডো ভালো করেছে, ডোডো ফুল হাতা পরে এসছে। রাত্রিবেলা চন্দ্রগিরি হিলসের উপর থেকে তুমি যদি দেখো, এই ছবিটা দেখতে পাচ্ছ ঠিক ওই রকম। হ্যাঁ, এই চন্দ্রগিরি হিলস থেকে বাইরের ভিউটা দেখো। ওরা এখানে একটা ছবি টানিয়ে দিয়েছে। আমি যেই রোপো স্টেশনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সেই চন্দ্রগিরি হিলস। আর পেছনের ব্যাক সাইডটা দেখো, রাত্রের ভিউ, যেটা পুরো জোনাকির মতো লাইট জ্বলছে, মানে পুরো কাঠমান্ডু শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে ওপরে গেলে আমরা একটা মন্দির পাবো। চলো, বাড়ি যাওয়াতেও আমাদের একটা সাইট সিন পড়ে গেল। এটা যদি অক্টোবর মাস হতো, খুব সুন্দর পাহাড়ের পিকগুলো দেখা যেত। আমার মিমো একটা ট্রিক শিখিয়েছে, পেছন দিক দিয়ে চলো, আরাম হবে। গপু যাচ্ছে এখানে। বাবা, এখানে স্নোফল হয়, এখানে স্নোফল হয়। আস্তে আস্তে কুয়াশা দেখো চলে আসছে আমাদের সামনে, মেঘ। কেউ এখানে স্নোফল হয় দেখো, এখানে দিয়ে দিয়েছে। যদি ওয়েদার ভালো থাকে, অক্টোবরে এলে পরে আকাশ পরিষ্কার থাকে, সেই সময় পুরো পুরো হিমালয়ের রেঞ্জটা এখান থেকে দেখা যায়। এই দেখো, পুরো শেড দেওয়া, এখানে বসার ব্যবস্থা আছে। আজকে আমরা যে জায়গাটায় এসেছি, কাঠমান্ডু শহরের সব থেকে নিয়ারেস্ট জায়গা, যেখানে ডিসেম্বরে পুরো স্নোয় ভরে যায়। এইসব রাস্তা ফাস্তা পুরো বরফে সাদা হয়ে থাকে, আমরা সেই এখন দেখছি। অনেকে তোমরা যদি আসো, সবাই ডিসেম্বরে চেষ্টা করবে, তাহলে সবকিছু বরফের মজাটা পাবে। পুরো এইসব জায়গাগুলো বরফে ভরে গেলে কেমন লাগবে একবার ভাবো। আমরা যে রোপো করে এসেছি, সেই রোপোর চারদিকটা পুরো বরফে সাদা হয়ে থাকবে। তারপর এই চন্দ্রগিরি হিলসে আমরা এলাম, এই সমস্ত রাস্তা ফাস্তা সব বরফে ঢাকা। সমস্ত ফটোগুলো দেখছি তো, যারা ফটো শেয়ার করেছে, আর আফসোস করছি আমরা। কাঠমান্ডু সব থেকে কাছের জায়গা যেখানে কিনা বরফ পড়ে, চন্দ্রগিরি হিলস। এই দেখো, এখানে স্কাই সাইক্লিং আছে। আগের দিন মিমো যেটা পোখরায় চড়েছিল, সেটা আছে এখানে। এই যে স্কাই সাইক্লিং, একদম ওপরে চলে এসেছি, একদম টপে চলে এসেছি। আরও টপ আছে ওপরে, চন্দ্রগিরি হিলসের একদম ওপরে চলে এসেছি। প্রচুর রাইডিং আছে, জানো তো, ওখানে একটা আছে। এই দেখো, পুরো মেঘের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি আমরা, পুরো মেঘের মধ্যে চলে এসেছি দেখো। আর ওই হচ্ছে মন্দির, চন্দ্রগিরি হিলসের ওপরে মন্দির। মন্দির দর্শন করা, হ্যাঁ, এখান থেকে মন্দিরে যেতে হবে। এটা এন্ট্রান্স। যার যার মনস্কামনা পূর্ণ করার জন্য দেখো কত তালা বেঁধে গেছে, ঝুলিয়ে গেছে। তালাগুলো সব বেঁধে গেছে, মনস্কামনা পূর্ণ হলে পরে তালা এসে খুলে দিয়ে যাবে, পুজো দিয়ে যাবে মন্দিরে। এই জায়গাটা দেখো, পুরোটাই ক্যাফেটেরিয়া। মন্দিরটা দেখো, মন্দিরটা এতটা হাইটে, এত বড় মন্দির, জাস্ট ভাবা যাচ্ছে না। ডোডোকে দেখো, ডোডো ভাইকে পেয়ে গেছে। এর থেকে জুতো খুলে আমাদের মন্দিরে যেতে হবে। চলো, সবার আগে ঠাকুর দর্শন করে আসি। এটা তো শিব ঠাকুর গো, আমাদের বাবা শিব। ঠাকুর দর্শন হয়ে গেছে, ভেতরে শিবের মন্দির, শিব ঠাকুর আছে ভেতরে। আর সব জায়গায় এখন একটা নিয়ম হয়ে গেছে, জানো তো, কোনো জায়গায় ঠাকুরের ছবি ভিডিও করতে দেয় না। বাইরেটা ভিডিও করেছি, কিন্তু ঠাকুরের মূর্তি ভিডিও করিনি। যখন নিয়ম আছে। 1000 বছরের পুরনো শিবলিঙ্গ এটা। এটা হ্যাঁ, 1000-এরও বেশি, 1000 বছরেরও বেশি পুরনো শিবলিঙ্গ। এত হাইটে এত বড় মন্দির আর এত বড় এলাকা চন্দ্রগিরি হিলসের ওপরে, আমরা না এলে বুঝতে পারতাম না। ঘন্টাগুলো দেখো, কি বিশাল বড় বড় ঘন্টা। এই যে বহু পুরনো মন্দির, ঠাকুরও পুরনো। এত বড় ভারী, এত বড় ঘন্টা লাগিয়ে রেখেছে। হ্যাঁ, না তো ভেঙে পড়বে। এই দেখো যজ্ঞকুণ্ড, কত বড় যজ্ঞকুণ্ড, কত বড় একটা গাছের ডাল। এই যে পূর্ণ লাভের আশায় এখানে প্রদীপও জ্বালানো হয়। চলো, সুন্দর ঠাকুর দর্শন হয়ে গেল, জুতো পরবো। আল্লাদে গদ একদম শুয়ে পড়েছে, দাদাকে পেয়ে দেখো। হাত দুটো দেখ, দুটো আদর চাইছে, ঘুমাচ্ছে না, ও ঘুমোচ্ছে, চোখ বন্ধ ঘুমোচ্ছে, দেখেছিস, হাত দুটো এইভাবে রেখেছে। ডোডো ঘুম ভাঙাতে গেছে, ঘুমোচ্ছে। ঘুমাচ্ছিল না, ঘুমোচ্ছে, দেখ চোখ ফিরেছিল এক্ষুনি, এই দেখ চোখ বন্ধ। এই পাশে ফিরলো। আরে ঘুমোচ্ছে, আবার ডিস্টার্ব করছে। ডোডো গিয়ে ডিস্টার্ব করেছে আবার। দেখো না, হাই তুলছে, ঘুমটা ভাঙালে তো তুমি, আরো ঘুমিয়ে হচ্ছে। ঘুমটা ভাঙালে। হাই তুলছে। চল চল। আর এইখানে যে একদম টপ সেন্টারটা, ওটা হচ্ছে তোমার এভারেস্ট ভিউ পয়েন্ট। একদম ওপর থেকে
এভারেস্ট খুব সুন্দর দেখা যায়, কিন্তু এখন তো পুরো মেঘে ঢেকে আছে। ছোটখাটো নিকো পার্কের মতো কত রাইড দেখো এখানে, অনেকটা এরিয়া নিয়ে কিন্তু চন্দ্রগিরি হিলস। জাস্ট 1:11 বাজছে, মনে হচ্ছে যেন 8:30 9টা, এত মেঘলা কুয়াশা। আমরা কোথায় চলে এসেছি, কোথা থেকে উঠেছি কোথায় চলে এসেছি। আমরা যত ভেতর দিকে যাচ্ছি তত বিভিন্ন অ্যাক্টিভিটি, ক্যাফে, রেস্টুরেন্ট প্রচুর। একদম এই রাস্তা দিয়ে গেলে পরে আরও ডাউনে আমরা নামতে পারবো, আর যত যাচ্ছি তত অ্যাক্টিভিটি। এটা স্কাই ওয়াক, ও এটা স্কাই ওয়াক। আর এটা দিয়ে গেলে কটেজ, এটা দিয়ে গেলে কটেজ। যারা চন্দ্রগিরি হিলসে এসে তোমার নাইট স্টে করে তাদের কটেজ এদিকে আছে কটেজ। এ দেখো চন্দ্রগিরি হিলসের জিপ লাইন, এখান থেকে জিপ লাইন যায়। আমি আর মিমো একেবারে সেই চন্দ্রগিরি হিলস থেকে নিচে নেমে এসেছি এই রোপো স্টেশনের কাছে। গপু আর ডোডো গেছে একটু টয়লেটে, ওরা এলে পরে তারপরে রোপোয় উঠবে একসাথে। এই যে মিমো আগে চলে গেছে, আমি যাচ্ছি, গপু আর ডোডো এখনও আসেনি, এটা দিয়ে আসবে। আর এই রোপো স্টেশন, এই যে বলতে বলতে দুজন নেমেও এলো, দেখো এই জাস্ট নামলাম, কত জোরে হেঁটেছে দেখো, বলতে বলতে দুজন নেমেও এলো। আর এই যে গাড়িগুলো দেখছো, এইগুলো একেবারে এই রোপো স্টেশন থেকে প্যাসেঞ্জার নিয়ে, ট্যুরিস্টদের নিয়ে ওপরে চলে যাচ্ছে। চন্দ্রগিরি হিলসের উপরে তোমার কটেজ আছে, ওখানে যারা থাকবে এই গাড়িগুলো নিয়ে যাচ্ছে। কত তাড়াতাড়ি পা চালিয়েছে দুজন। চলো এবার রোপোয় উঠে যাব, একদম আমাদের গাড়ি যেখানে সেখানে চলে যাব। এবার আমরা 4 জনই, তখন 2 জন এক্সট্রা ছিল বলে আমাদের মধ্যে দিয়ে দিয়েছে, এখন আমরা 4 জনই, 2 জন করে এবার আমরা। এতটাই বড় না এই রোপোগুলো, তো তোমার 8 জন করে, তখন 2 জন এক্সট্রা ছিল বলে আমাদের মধ্যে দিয়ে দিয়েছিল। এখন আমরা 4 জন, দেখি আর কেউ আসে কিনা। আমরা 4 জন হলেই ভালো। এখন তো হেভি পিক আপে যাচ্ছে, শুরুটা পিক আপে। রোডও দাঁড়াতে বারণ করেছে, এখানে ইনস্ট্রাকশনে আছে দাঁড়াতে বারণ করেছে। আমি যাওয়ার সময় ভিডিওর জন্য একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু দাঁড়ানোটা ঠিক না। এখানে দেখ দাঁড়ানোতে কাটা আছে। এই যে একদম স্টেশন ছেড়ে বেরিয়ে এসেছি, নিচের দিকে আমরা নামছি। কিন্তু কুয়াশা আমাদের পিছনে ছাড়ছে না, পুরো কুয়াশা, মেঘের মধ্যেই আমরা আটকে রয়েছি। এবার মেঘের মধ্যে যাব, কেমন লাগছে, হেভি লাগছে। পুরো মাঝখানে মেঘ, এই যে এই মেঘের মধ্যে আমরা পুরো ঢুকে যাবো। হ্যাঁ মেঘের মধ্যেই ঢুকে গেছি আমরা। আমার মিমো গ্যারা কলে পড়ে গেছে, উঠতে পারছে না একদম, ওইখানে একা তো মিমো ওখানে একা বসে গেছে। এদিকে রোটো করছে ভিডিও, আমি তোমাদের সাথে কথা বলছি, আর এই বাইরের সিনিক বিউটিটা উপভোগ করছি। কোন চন্দ্রগিরি হিলস, কোথা থেকে আমরা এসেছি, 7,500 ফুট উপরে। হ্যাঁ, কতটা হাইট আর কতটা ডিস্টেন্স, প্রচুর ডিস্টেন্স। এটা আওয়াজ হচ্ছে কিসে? ওই পোকা, ঝিঝি পোকা। বাবা ভয় লেগে গেছে, আমি আমাদের উপর কোনো ডিস্টার্ব করছে কিনা। হঠাৎ করে একটা আওয়াজ আসছে, ভয় লেগে গেছে। এটা কিসের আওয়াজ? না, তারের আওয়াজ, ইসের তারের। তার আবার জং নেই তো, আমি এরকম করে রাখি, পড়ে যাবো আগে। চলে যাবো নিচে, আমাদের গাড়ি একদম নিচে, ওখানে যাবো। আমাকে ছেড়ে সব চলে গেছে, দেখো আমাদের গাড়ি এখানে পার্কিংয়ে আছে, খুঁজতে হবে কোথায়। একদম সামনের দিকে বোধহয় মিমো, একদম প্রথম দিকে আমাদের গাড়ি ছিল। এবার সোজা বীরগঞ্জ। কোন হাইটে আমরা উঠেছিলাম, এখন নেমে যাচ্ছি একদম নিচে। এই যে আমার বোন ভিডিও কল করেছে আমরা কোথায় আছি। যখন আমরা চন্দ্রগিরি হিলসে ছিলাম তখন একবার করেছিল, তখন সেভাবে কথা বলতে পারিনি, আবার গাড়িতে ওঠার পরে কথা বলছি। কি আজকে অনেক জার্নি আছে। আমরা এখনো কাঠমান্ডু ছাড়িনি, আমাদের গাড়ির তেল রিফিল হচ্ছে। আমার বোন এই জাস্ট ভিডিও কল করেছে, বলছে কেউ তোরা সাজিসনি কেন, আজকে এত ঘন্টা জার্নি আমাদের না, আজকে বীরগঞ্জ ঢুকতে 5টা থেকে 5:30 বেজে যাবে। একদম নর্মাল ড্রেসে আমরা সব এসেছি, জানো তো, কেন এতটা জার্নি হবে ইচ্ছাই করেনি আর বেশি। আমাদের গপু দিয়েছে এক ঘুম এখানে। আমরা বেরিয়ে যাচ্ছি, তাতেও আমাদের পারমিট লাগবে। পারমিট যেটা করানো হয়েছিল সেটা ভেরিফিকেশন হবে। ড্রাইভার বেরিয়ে গেল, এখানে গাড়ির লাইন পড়ে গেছে। গাড়িতে এক ঘুম দিয়েছি, সব কিরকম অবস্থা, চুল ফুল সমস্ত এলোমেলো হয়ে গেছে। 2:30 মতো বাজছে, লাঞ্চ করবো। দেখি এবার সুন্দর হ্যান্ড ওয়াশ করে ফেলে বসে পড়েছি। আর এইখানে জানো তো সবাই দেখছি কি একটা বিশেষ খাবার খাচ্ছে, সেই লম্বা আলুর মতো দেখতে। আবার গপুকে বললাম কি খাচ্ছে একটু জিজ্ঞেস করো তো। এখানকার ট্র্যাডিশনাল খাবার, নেপালের দাঁড়া আগে খাবি না, নেপালের ট্র্যাডিশনাল খাবার নাম হচ্ছে সেলোচি না, তো সেটাই গপুকে আনতে বলেছি, গপু নিয়ে এসেছে, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এই যে এই জিনিসটা দেখো সবাই খাচ্ছে এখানে। এই যে এই জিনিসটা কি খাচ্ছে, তারপরে বললো চাল আটা ফাটা দিয়ে বানায়। এটার নাম সেলোচি। ঠান্ডা তো, এটা গরম পাবে। সবাই দেখছি ন্যাপকিন দিয়ে তেলটাকে সোপ করছে, তারপরে খাচ্ছে। কারণ পুরো ছাকা তেলে ভাজা তো। কি খেতো? মালপোয়ার মতো, আমাদের মালপোয়ার মতো সেলোচি। একই জিনিস কিন্তু শেপটা আলাদা, তাই তো? নাম আলাদা, শেপ আলাদা।
সেলুচি খেয়েছি, মালপোয়া টাইপের, মিষ্টি কম। এই যে সুন্দর চলে এসছে ভেজ থালি, নেপালের ট্র্যাডিশনাল থালি, আর সঙ্গে আলাদা করে অমলেট নিয়েছি। এই যে পুরো ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, আর পাহাড়কে কোথায় ছেড়ে এসেছি দেখো, পাহাড় ছেড়ে কত নিচে নেমে এসেছি আমরা, কিন্তু ভিডিও করতে পারছি না। রাস্তা একদম সব থেকে বাজে রাস্তা, দুর্গম রাস্তা, তার মধ্যে গাড়ির জ্যাম লেগে গেছে। এই করে করে পাহাড় আমাদের থেকে কত দূরে চলে যাবে। মন খারাপ লাগছে না বাবা? মোর খুব মন খারাপ, হা করে ঘুমাচ্ছি। পাহাড়, অবশ্যই খারাপ লাগে। পাহাড়কে ছেড়ে কত নিচে নেমে এসেছি আমরা। আর একটু পরে টোটালি পাহাড় ছেড়ে দেবো। এরপর আর দেখতেই পাবো না। বীরগঞ্জে গেলে তো পাহাড় সেভাবে দেখাই যাবে না। এই দেখো, এই জায়গাটা পুরো জিম করবেটের মতো লাগছে। আমাদের নৈনিতাল টুরে ছিল জিম করবেট, পুরো সেরকম লাগছে। পাথর, পাহাড়, পর্বত পেরিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। সেই আমাদের জিপ গেছিলো যেইভাবে, আমরা জঙ্গল সাফারিতে বেরিয়েছিলাম, আজকে ঠিক সেরকম লাগছে। ওইখান থেকে আমাদের গাড়ি এসছে। এই দেখো পুরো জ্যাম লেগে গেছে গাড়ি, এদিকে টানা গাড়ি, আর এই সাইডে পুরো বাইকারদের লাইন। রাস্তার মাঝখানে এক পাল ছাগল গাড়ি দাঁড়িয়ে গেছে, এক পাল ছাগল। বীরগঞ্জ যেতে রাস্তাতে একটা খুব সুন্দর ঝোলা ব্রিজ পড়েছে, জানো তো? অনেকগুলোই পড়েছে, হ্যাঙ্গিং ব্রিজ, ঝোলা ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। একটা পেয়েছি, এতক্ষণ নামতে পারিনি, একটা দেখেছি একটু নামবো। রোডবিমা কেউ আসিনি, শুধু গপুয়ার আমি এসেছি। এই যে ঝোলা ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ, অনেক কিছু। এবার তো লক্ষ্মণ ঝুলায় উঠে ব্রিজ ছিল না, লক্ষ্মণ ঝুলা তো ভেঙে গেছে। আমরা যখন গেছিলাম তখন লক্ষ্মণ ঝুলা কাজ চলছিল, উঠতে পারিনি। সেই শখটা, এই ব্রিজে উঠে সেই শখটা পূরণ করছি। এই দেখো পুচকো, পুচকো উঠেছে। আমরা পুরো একদম নদীর ওপরে, দেখো পুরো নিচে নদী, নদীর মাঝখানে আছে। আমি আর বুবু নেমে চলে এসেছি, নাহলে এই সাতটা বাকি থাকতো। এটা একদম একদম, তাই না? একদম এইটা অপূর্ণ থাকতো না নামতে পারলে। একদম যখন বীরগঞ্জ চলেই যাচ্ছি, আর তো পাহাড় পাবো না। পাহাড় তো এবার তো একদম পাহাড় শেষ। ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে এই যে নিচে পুরো নদী দেখো, এই যে নিচটা পুরো নদী, আর এই ব্রিজটা এখনো অনেকটা বাকি, আমরা অর্ধেকও এখনো আসিনি। অর্ধেক থেকে কিছুটা দূরে রয়েছে, পাঁচটা যেতে গেলে আরও অনেকটা সময়। বেশ বড় ব্রিজ, বেশ সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকে পাহাড়ে ঘেরা। আমরা এসেছি ওই মাথা থেকে দেখো, আর ওই দূরে রাস্তায় আমাদের গাড়ি। এই ব্রিজটা দুটো গ্রামকে কানেক্ট করে। হ্যাঁ, মাঝখান থেকে ব্রিজটা গেছে। এই গ্রাম থেকে আমরা অনায়াসে এক পাহাড় থেকে আর এক পাহাড়, এদিকে একটা পাহাড়, ব্রিজটা কানেক্ট করেছে ওই পাহাড়কে, দুদিকে দুটো গ্রাম। ডোডোমিমা একদম ডিপ ঘুমোচ্ছে, ডিপ ঘুমোচ্ছে ডোডোমিমা গাড়িতে, যার জন্য ঘুম ভেঙে আর ওদের আসতে ইচ্ছে করলো না। আমরা বীরগঞ্জ ঢুকেও গেছি, দেখো এই হচ্ছে সেই বীরগঞ্জ, এখান থেকেই আমাদের নেপাল টু স্টার্ট হয়েছিল, তাই না? এই হচ্ছে সেই বীরগঞ্জ, এখান থেকে শুরু করেছো। হ্যাঁ আমাদের নেপাল, আবার সেই ঘরের দিকে, হ্যাঁ আবার সেই প্রতীক্ষা, কবে হবে বাইরের মুখ দেখা। দেখে শুনে নামা। চলো, এই আমাদের বীরগঞ্জের হোটেল। আমাদের বীরগঞ্জে তো 1 নাইট স্টে আছে, লাগেজ চলেও গেছে। নতুন হোটেল গো, কাজ হচ্ছে। চলো একেবারে সেকেন্ড ফ্লোরে আমরা। চলো, এই আমাদের বীরগঞ্জের হোটেল, আমাদের ডবল বেডরুম, এসি ফ্যান সব আছে। এখানে এত গরম না, স্রেফ একটা রাত কাটাবো এখানে। কালকে সকাল 10টায় আমাদের রাক্সোল থেকে ট্রেন। আরে হাত পা না ধুই বিছানা উঠে গেলি মিম। এখানে কম্বল দিয়েছে কেন বাবা? এখানে এত ঠান্ডা পড়ে? বীরগঞ্জে দুটো বিছানায় দুটো কম্বল দিয়ে রেখেছে, দেখো এই একটা আর এই একটা। আমরা যাওয়ার দিন এখান থেকে তো ট্যুর প্ল্যান করেছিলাম, ওকে একেবারে ফোন করে বলে দিয়েছে যে বীরগঞ্জে আমাদের জন্য একটা রুম ঠিক করে রাখবেন। কেন আমাদের কালকে সকাল 10টায় ট্রেন, রক্সল থেকে একটা রাত তো কাটাতে হবে, সে কারণে উনি একটা রুম ঠিক করে রেখেছে। একদম আমাদের ড্রাইভার হোটেলের সামনেই নামিয়ে দিল, জাস্ট বেরিয়ে গেল ড্রাইভার, আমরা রুমে চলে এলাম। আর এই ট্যুরে জানো তো ড্রাইভারকে 2-1বার দেখিয়েছি, কিন্তু লাস্ট মুহূর্তে যখন আমরা গাড়ি ছাড়লাম উনি চলে গেলেন। তোমাদের আর আমি দেখাতে পারিনি, কেন ওনার বারণ ছিল। উনি আমায় বলেছিলেন যে দিদি আমাকে বেশি দেখাবেন না, আপনি তো ভিডিওগুলো ইউটিউবে আবার আপলোড করবেন, আমাকে দেখাবেন না, আমার একটু অসুবিধা আছে, আমার শ্বশুরবাড়ির লোকরা দেখলে আমার একটু অসুবিধে, সে কারণে ওনাকে আর দেখাই বিশেষ মুহূর্তে। আর আজকে জানো তো গাড়ি এক জায়গায় দাঁড় করিয়েছিল, তখন 1 প্যাকেট পপকর্ন কেনা হয়েছে, তাও মিমোর বায়নায়। মশলা পপকর্ন, চিজ দেওয়া পপকর্ন, সেই এখন খাওয়া চলছে। আর চলছে মুভি দেখা আমাদের। আর গপু দেখো পুরো কলকাতার বাড়ি, একেবারে গপুকে দেখে মনে হচ্ছে পুরো অফিস থেকে ফিরেছে, তাওয়াল টাওয়াল পেঁচিয়ে বসে আছে। 8:30টার মতো বাজে, একটু ফ্রেশ হয়ে এডিট নিয়ে বসেছিলাম জানো তো। আর এরা 3জন তো এদিকে মুভি চালিয়ে বসে আছে, আর আমি ওই সাইডের বিছানায়
এডিট নিয়ে বসেছিলাম। এখন তৈরি হয়েছি, আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে, গপু খবর নিয়ে এসছে, মোটামুটি ভালো রান্না, ওখানেই যাচ্ছি রাত্রে ডিনার করতে। এখানে কোনো হোটেল নেই, একটা আছে রাস্তার এপারে আর একটা আছে রাস্তার ওপারে। এবার আমরা নেপাল যাওয়ার দিন রাস্তার এপারেটাই খেয়েছি, আজকে যাবো রাস্তার ওপারে ডিনার করতে। এদেরকে বলেছি তাড়াতাড়ি উঠে তৈরি হতে, সব মুভি দেখায় ব্যস্ত। আর আজকে ফাদার্স ডে বলেছিস তোরা? এই আমাদের হোটেল, আর এইটা হচ্ছে ঠিক বারান্দা, সামনে ব্যালকনি, এখান থেকে একটা রাস্তা গেছি, এটাও একটা মেন রাস্তা, কিন্তু আমরা এসছি ওই দিক থেকে, তাই তো? আমরা এসছি ওই দিক থেকে, ওইটা হচ্ছে ফ্রন্ট। চল, কত বড় লম্বা বারান্দা। কালকে তোমার এখানে মর্নিং ওয়াক হয়ে যাবে, এই বারান্দা মর্নিং ওয়াক হয়ে যাবে তোমার। বিশাল বড় বারান্দা, ওই মাথা থেকে শুরু হচ্ছে, এইদিকে দেখো লম্বা বারান্দা। তার মধ্যে আজকে পড়ে গেছে ফাদার্স ডে, জানো তো? রোটারিমো গরুকে উইশ করে চাই বলেছি, সামনে যদি একটা কেক পাস ছোট্ট দেখে, একটা কেক কাট, কেক কেটে নিয়ে রেস্টুরেন্টে চল, ওখানে বসে গপুর কেক কাটা হবে। কেন গো, তোমার একটা সুযোগ পেয়েছো তুমি, ছেলেরা তোমার ফাদার্স ডে সেলিব্রেশন করছে। মাদার্স ডে তো করে না ওরা ফাদার্স ডে করতে চাইছে। কি গো, ওরা মাদার্স ডে করে না, মাদার্স ডে করে না। ফাদার্স ডেতে আমি বলে দিই যে একটা কেক কাটা হবে, চলো একটা কেক নিয়ে সামনের দোকানে যদি কেক পাই, একটা কেক নিয়ে একেবারে রেস্টুরেন্টে আমরা চলে যাব, ঠিক আছে? আমাদের গাড়ি জাস্ট এখানে ছিল, আর এই আমাদের ওপরে হোটেল। এটা হচ্ছে একেবারে ফ্রন্ট সাইড। আমরা নেপাল যাওয়ার দিন রাস্তার এপারে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, আজকে যাব রাস্তার ওপারে। কত দূর যাচ্ছ? সে কোলাঘাটের মতো লাগছে গো, পুরো কোলাঘাটের মতো রাস্তা। দেখো এদিকে পুরো লাইট দিয়ে সাজানো। এই গাড়ি আসছে বাইক। এই যে মাত্র দুটো রেস্টুরেন্ট, একদম নতুন রেস্টুরেন্ট, সবে খুলছে এরা, একদম নতুন, সবে কাজ চলছে। গপু এসে খাবার আগে অর্ডার করে গেছে, আমার একটু আলু ভাজা খাওয়া শখ হয়েছে। সবজি দরকার আলু ভাজা করবো। এখানে শাক ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা, ডাল, এখানে আচার, পেঁয়াজ, লেবু, আর এখানে অমলেট। সুন্দর আমাদের ডিনার হয়ে গেছে। এই রেস্টুরেন্টে আমরা ঢুকেছিলাম খেতে, একদম নতুন হচ্ছে, জানো তো? একদম লোকের বাড়ি, ভেতরে বাড়ি, আর সামনে কয়েকটা টেবিল পেতে একটা রেস্টুরেন্ট, কারণ এখানে আর কিছু নেই। এইটা আছে, রাস্তার উপরে একটা আছে। এদের রান্না খুব ভালো, জানো তো? একদম বরবটি ভাজা, শাক ভাজা, আলু ভাজা, একদম আমাদের বাড়ির মতো। পাহাড়ের ওপরে একরকম খেয়েছি নেপালি খাবার, আর এদের খাবার খুব ভালো। ডালটা তো মুসুর ডাল, আমরা যেভাবে মুসুর ডাল করি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ঠিক সেই রকম একদম ঘরোয়া ডাল, আর ডিমের অমলেটটাও খুব ভালো। এই যে টাঙা যাচ্ছে ঘোড়া গাড়ি, আগের দিন আমরা এই গাড়ি করেই গেছিলাম, পরপর দুটো যাচ্ছে, পরপর দুটো ঘোড়া গাড়ি যাচ্ছে। কালকে সকালেও আমরা যাবো এই ঘোড়া গাড়ি করেই রক্সল যাবো। এই আমাদের হোটেল। কি গো, কেক আনা হলো না? বললাম তো কেকটা নিতে। ফাদার্স ডে সেলিব্রেশন না করেই সব চলে যাচ্ছে, শুধু গপুকে একটু উইশ করেছে হ্যাপি ফাদার্স ডে, ব্যাস হয়ে গেল। হ্যাপি ফাদার্স ডে বললেই হয়ে গেল। চলে আসো, কালকে অনেকটা সকাল সকাল উঠতে হবে। কালকে রক্সল থেকে 10টায় আমাদের ট্রেন, মিথিলা এক্সপ্রেস। মিথিলা করেই আমরা এসেছি। তো চলো, ব্লগটা আর বড় করছি না, এখন বসে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের সকাল থেকে। ততক্ষণের জন্য গুড নাইট। একটা কেক, ওখানে একটা কেক নে, ছোট্ট দেখে কেক নে। দেখেছো, একটা সুযোগ পাচ্ছ, ওরা সেলিব্রেশন করবে, তুমি নিচ্ছ না কেক।